নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কথায় বলে বাঙালির পায়ের তলে সর্ষে, আর আমরাও তার ব্যতিক্রম নেই। ওই উঠলো পাই তো কটক যাই। না না, কটক নয়, আজ চলে এসেছিলাম পার্শ্ববর্তী রাজ্য অসম বা আসামে। ভোর 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে সড়ক পথে আমরা পৌঁছে গেছিলাম অসমের কোকড়াঝাড় জেলাতে। আমাদের আজকের গন্তব্য ছিল কোকড়াঝাড় জেলার বগরিবাড়িতে অবস্থিত শ্রী শ্রী মহামায়া ধাম। প্রাচীন জাগ্রত এই মন্দিরের মান্যতা পুরো অসম রাজ্যে গৌহাটির কামাখ্যা মন্দিরের পরে। এখানে প্রত্যেক বছর প্রচুর লোক দর্শন করতে আসেন। সড়কপথ ছাড়াও এখানে পৌঁছানোর জন্য ধুবড়ি রেল স্টেশনের মাধ্যমে আপনারা আসতে পারেন, কিংবা রূপসী এয়ারপোর্টের মাধ্যমেও এখানে সহজেই পৌঁছে যেতে পারেন। এই মন্দির ধুবড়ি শহর থেকে প্রায় 30 কিলোমিটার পূর্বে এবং বিলাসীপাড়া শহর থেকে 10 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। নিম্ন আসামের হিন্দু তীর্থযাত্রীদের জন্য এটি সর্বশ্রেষ্ঠ শক্তিপীঠ হিসাবে বিবেচিত হয়। কোকড়াঝাড় জেলার পর্বতছোড়া মহকুমার অধীনে এই বগরিবাড়ি এলাকা। এই মন্দিরটি কবে প্রতিষ্ঠিত, এর বয়স কত, তা কেউ বলতে পারে না। বিশ্বাস করা হয় এই দেবী মহামায়া ঐতিহ্যগতভাবে পর্বতছোড়া স্থানীয় লোকেদের, যেমন কাছাড়, কোচ, নাথেদের পূজিত দেবী। এছাড়া পর্বতচূড়া জমিদার বা ভূস্বামীদেরও প্রধান দেবতা ছিলেন তিনি। পরবর্তীকালে দেবী ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেন এবং শুধু নিম্ন আসাম নয়, আসামের সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী আমাদের পশ্চিমবঙ্গ থেকেও প্রতি বছর প্রচুর মানুষ এখানে আসেন পুজো দিতে। মহামায়া মন্দিরে প্রায় 400 বছর ধরে চলে আসছে পশু বলির রীতি। এখনো প্রতিদিন এখানে পাঠা, কবুতর, হাঁস ইত্যাদি বলি দেওয়া হয়ে থাকে। বিশেষ করে দুর্গাপুজোর সময় একসাথে প্রচুর পশু এখানে বলি দেওয়া হয়। দীর্ঘ পথ অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি মহামায়া ধামের সামনে। পার্কিং লটে গাড়ি রেখে এগিয়ে চললাম মন্দিরের দিকে। রাস্তার দুপাশে আছে প্রচুর ডালার দোকান, যেখান থেকে বিভিন্ন মূল্যের ডালা সংগ্রহ করে নিতে পারেন। আর সেই সঙ্গে ডালার দোকান থেকে আরো একটা জিনিস আপনাদের দিয়ে দেবে, একটি করে লাঠি। কারণ এখানে প্রচুর বাদরের উৎপাত। বাদরের হাত থেকে বাঁচিয়ে প্রসাদের ডালা নিয়ে মন্দির পর্যন্ত পৌঁছানো যুদ্ধেরই সামিল। তাই লাঠি অস্ত্র হিসাবে দিয়ে দেওয়া হয় এখান থেকে। নিম্ন আসামের কোকড়াঝাড় জেলার পর্বতছোড়া মহকুমার বেশিরভাগ এলাকাটাই ছোট ছোট পাহাড় দিয়ে ঘেরা। আর এই মহামায়া মন্দিরটিও একটা ছোট পাহাড়ের ওপরই অবস্থিত। তাই বেশ অনেকগুলো সিঁড়ি পার হয়ে তবে পৌঁছাতে হয় মায়ের মন্দিরে। ডালার দোকান কিন্তু এই সিঁড়ির নিচে এই এলাকাটাতেই আছে। সিঁড়ি দিয়ে উঠে গেলে আর ডালা পাবেন না, তাই ডালা নিয়ে তবে ওপরে যাবেন। এখানকার পুজোর ডালাতে মেইনলি থাকে কলা, নারকোল, ধূপ, প্রদীপ, বাতাসা বা সন্দেশ। এছাড়াও এই ডালার দোকানগুলো থেকে মা মহামায়ার ছবি, মন্দিরের ছবি, রুদ্রাক্ষের মালা ইত্যাদি কিনতেও পারেন। প্রাচীন এই মন্দিরে পৌঁছানোর সিঁড়িগুলো বেশ প্রাচীন। লাল রঙের বড় বড় থাম, পাথর বাঁধানো বড় বড় সিঁড়ি। আর খুব সম্প্রতি এই সিঁড়ির উপর নির্মিত হয়েছে টিনের চাল, রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে এবার চলে এসেছি সমতল রাস্তায়। পাহাড়ের ওপর সমতল রাস্তা, যেটা আমাদের নিয়ে যাবে মন্দির পর্যন্ত। চলে এসেছি মন্দিরের সামনে, বলা ভুল হলো, নাট মন্দিরের সামনে। এখানে বোর্ড লাগানো আছে, পুজো থেকে শুরু করে বিভিন্ন রকম কাজে কোন কাজে কত ফিস দিতে হয় এখানে সেটা লেখা আছে। আর সেই সঙ্গে কিউআর কোড দেওয়া আছে। মন্দিরে কেউ কিছু দান করতে চাইলে এই কিউআর কোড দিয়ে দান করতে পারবেন। আর এই মন্দিরের অন্যতম আকর্ষণ লাল রঙের নাট মন্দিরের ওপর দেবীর ত্রিনয়ন। নমস্কার, আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের ঠিক পার্শ্ববর্তী রাজ্য আসাম। আসামের কোকড়াঝাড় জেলার বগরিবাড়িতে। আমার পেছনে এই যে মন্দির, বগরিবাড়ির বিখ্যাত মহামায়া মন্দির। আজকে এই মন্দিরটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, চলুন। এই মুহূর্তে আমরা একদম মন্দিরের সামনে, যেখান থেকে শুরু হয়েছে পুজো দেবার লাইন। এখানে 2 রকমের লাইন হয়। একটা লাইন ঠিক গেটের বাইরে গিয়ে দাঁড়াবে,
গেটের বাইরে থেকে দেবীর দর্শন করতে হবে এবং সেখানে অঞ্জলি দেওয়ারও ব্যবস্থা আছে। আরেকটি আছে 100 টাকার কুপন গেটের লাইন। সেই লাইনটা পাশের দরজা দিয়ে একদম দেবীর সামনে বেদির কাছে নিয়ে যাবে। মূল মন্দিরের গর্ভগৃহের ওপর রয়েছে লাল রঙের বিশাল বড় গম্বুজ, যা নীলাচল স্থাপত্যের অন্যতম নিদর্শন। এখন আমরা পৌঁছে গেছি মন্দিরের মূল গর্ভগৃহের ভেতরে, যেখানে রয়েছেন মা মহামায়া। দেবী মহামায়া হিন্দু ধর্মের পরম ব্রহ্মাত্মিকা মহাশক্তি, যিনি সৃষ্টি, পালন, সংহারের মূলে। তিনি দুর্গা, কালী বা জগদ্ধাত্রী রূপে পরিচিতা। শাক্ত ধর্মে তিনি সর্বোচ্চ দেবী, যিনি সৃষ্টির আদি শক্তি। তিনি জাগতিক মায়ার রচয়িতা, যা ব্রহ্মাণ্ডের প্রাণীদের মোহাচ্ছন্ন করে রাখে। মার্কণ্ডেয় পুরাণ অনুযায়ী দেবতারা যখন মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ, তখন তাদের সম্মিলিত তেজ থেকে মহামায়ের সৃষ্টি। এই মন্দিরের গর্ভগৃহের ভেতর গণেশ, শিব আরও অনেক রকম দেবতারাও আছেন, কিন্তু মূল উপাস্য দেবী এখানে দেবী মহামায়া। বড় লাল রঙের প্রস্তরখণ্ড, যাতে রয়েছে বড় বড় দুটো চোখ, স্বর্ণালঙ্কার এবং রৌপ্য অলঙ্কারে ভূষিতা, রৌপ্য ছত্রধারী, রক্তবসন আবৃতা। লাল জবা ফুল এই মায়ের পূজার মূল উপকরণ। গর্ভগৃহের ভেতরে থাকা ধাতব বড় বড় প্রদীপ, কাঠের প্রসাদ দেওয়ার স্ট্যান্ড, সবকিছুতেই প্রাচীনত্বের ছোঁয়া। প্রদীপ এবং ধূপকাঠি গর্ভগৃহের ভেতর চালানো নিষেধ। তার জন্য নির্দিষ্ট স্থান করে দেওয়া আছে মন্দিরের ঠিক সামনে। মন্দিরের ভেতর পুজো দিয়ে সেখানে চলে এলাম। মাটির থালায় মাটির প্রদীপ নিয়ে সবাই মায়ের আরতি করছিল সেই নাট মন্দিরে দাঁড়িয়েই। আমরাও মায়ের বন্দনা করে নিলাম সেখান থেকেই। দেবী মহামায়া অঘটন ঘটন পটীয়সী বা ভ্রমের সৃষ্টিকারী। তাকে আদিশক্তি হিসাবে গণ্য করা হয়, যিনি মহিষাসুর বধ করে স্বর্গ ও মর্ত্যের ভারসাম্য পুনরুদ্ধার করেছিলেন। পশ্চিমবঙ্গ কুচবিহার থেকে এসেছি। আচ্ছা, পুজো দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। এবার প্রথম না আগে এসেছো? আগে এসেছি একবার। কেমন লাগে এখানে পুজো দিতে? এখানে পুজো দিতে খুব ভালো লাগে। আচ্ছা, তোমার নাম? আমার নাম শ্রেয়স্কার দে। মন্দির চত্বরেই আছে একাধিক মন্দির। সেরকমই একটি বড় নাগ আকৃতির একটি মন্দির দেখে আমরা তার ভেতর চলে গেলাম। এটা মা মনসার মন্দির। তবে এই মন্দিরটির গঠনশৈলী দেখে মনে হচ্ছে এটি অনেক পরে নির্মিত। আর এর ভেতরে মাটির একটি মনসা মূর্তি আছে, যেখানে একজন পুরোহিত পুজো দিচ্ছিলেন। ভেতরে আলোর ব্যবস্থা খুবই সামান্য। এরপর আমরা চলে এলাম মূল গর্ভগৃহের ঠিক ডান দিকে অবস্থিত মহাদেবের মন্দিরে। এই মন্দিরটির গঠনশৈলী অনেকটা চাইনিজ প্যাগোডার মতন। মহাদেবের মন্দিরের ভেতর বেশ অনেকটা গর্তের মতন বা কূপের মতন আকৃতির আছে। তার ভেতরেই শিবলিঙ্গ বর্তমান। একটা ধাপের নিচে পুরোহিত মহাশয় বসে আছেন, সেখান থেকেই ভক্তদের পুজো উনি মহাদেবকে নিবেদন করছেন। চাইলে এখানে মহাদেবকে জল অর্পণও করতে পারেন আপনারা। এরপর আমরা চলে এলাম মন্দির চত্বরের পেছন দিকটাতে। এখানে বটপাকুড়ের একটি গাছ আছে, যেখানে সবাই লাল সুতো বা চুনরি বেঁধে মানত করে। মন্দিরটার ঠিক পেছন দিকটাতে এটা। আর এখান থেকেই শুরু হয়েছে সিঁড়ি। এই সিঁড়ি পাহাড়ের ওপর দিকে উঠে গেছে। সেখানে নাকি আরো দুটো মন্দির আছে। চলুন সেগুলো দর্শন করে আসি। আর সিঁড়ি দিয়ে এই উপরে যাওয়ার সময় কিন্তু হাতে লাঠি নিতে ভুলবেন না। এখানেও প্রচুর বাদর আছে, যারা যখন তখন আপনাদের আক্রমণ করে বসতে পারে। আজকের দিনটা বৃষ্টি না হলেও ছিল মেঘাচ্ছন্ন, আর চারদিকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। পাহাড়ের যতটা উপর দিকে উঠে যাচ্ছি, সেখান থেকে পেছন দিকে ফিরে মন্দিরের চূড়াটা দেখতে দারুণ সুন্দর লাগছিল। টিলার উপরের মন্দিরগুলোতে পৌঁছানোর জন্য ছোট ছোট পাথর বাঁধানো ধাপে ধাপে অনেকগুলো সিঁড়ি পার হতে হচ্ছে। আর এই সিঁড়ির ধাপেই বসা এক দোকানে দেখলাম অদ্ভুত এক জিনিস। কি বাবা, এটা হচ্ছে বাবা নাগমণি। এটা 12 বছর পরে একটা কাছে একটা নেই। নাগমণি বলে এটা? এটা কোথায় পাওয়া যায়? এটা শিলং পাওয়া যায়। শিলং। কি হয় এটাতে?
এটা গ্যাসের কাজ করে, লিভারের সুগার। আচ্ছা আচ্ছা, মানে ওষুধের কাজ করে এটা। কত করে এগুলা বেচছো? এটা ডাল 10 টাকা, 10 টাকা 100 টাকা। বিপুলা পৃথিবীর কতটুকুই বা আমরা জানি। অসম রাজ্য যেমন তন্ত্রে বিখ্যাত, তেমনি ভেষজ আয়ুর্বেদিক শাস্ত্রেও তার যথেষ্ট সুনাম আছে। টিলার একটা অংশে এসে রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, তবে দুটো রাস্তা দুটো মন্দিরে যাচ্ছে না, একই মন্দিরে যাচ্ছে। এই যে সামনের খাড়া সিঁড়িটা, এটা পুরনো সিঁড়ি, দেখুন দেখে বোঝা যাচ্ছে পুরনো সিঁড়ি এটা। আর নতুন সিঁড়ি তৈরি হয়েছে একটু রাস্তা ঘুরে, তুলনামূলকভাবে কম খাড়া। আর এই খাড়া সিঁড়ির পাশেই পাথরের গায়ে দেখুন আছে একটা বজরংবলীর মূর্তি। মন্দির চত্বর থেকে টিলার উপরের মন্দির পর্যন্ত পুরো এলাকাটাই কিন্তু জঙ্গল দিয়ে ভর্তি, আর প্রচুর বাদর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কোনো জনবসতি নেই এখানে, জনবসতি যা আছে সব টিলার নিচে। আর এই রাস্তার দুপাশেও প্রচুর দোকান আছে, যেখানে পুজোর বিভিন্ন সামগ্রী, মায়ের ছবি, রুদ্রাক্ষের মালা, জলের বোতল, ঠান্ডা পানীয়, শশা মাখা, পেয়ারা মাখা ইত্যাদি বিক্রি হচ্ছে। একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, মন্দিরে আসা মহিলারা অনেকেই যেমন আসামের ট্র্যাডিশনাল মেখলা পরে এসছেন, তেমনি কাঁছার, কোঁচ ইত্যাদি জাতীয় যে ট্র্যাডিশনাল পোশাক, সেই পরিহিত প্রচুর মহিলারা এখানে পুজো দিতে এসছেন। আর এই দোকানগুলোতে দেখুন দেবী মহামায়ার প্রচুর ছবি বিক্রি হচ্ছে, সেই সঙ্গে ছোট ছোট বিভিন্ন ঠাকুরের মূর্তিও বিক্রি হচ্ছে। চলে এসছি টিলার ঠিক উপরে মা দুর্গার মন্দিরে। এই মন্দিরের বাইরে একটি নন্দী মহারাজ আছে, যার কানে কানে সবাই তাদের চাহিদা, তাদের চাওয়া পাওয়া সবকিছু জানাচ্ছিল। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী সিংহর উপর আসীন দেবী দুর্গা। অন্ধকার ঘরের ভেতর অনেকগুলো প্রদীপের আলোতে মায়ের রূপ দর্শন এক অনন্য অনুভূতি। এতগুলো সিঁড়ি যে কষ্ট করে উঠে এলাম, সেই ক্লান্তি এক নিমেষে যেন দূর হয়ে গেল। এই মন্দিরটা থেকে বেরিয়ে একটু নিচের দিকে নেমে গিয়ে পাহাড়ের ঢালে একপাশে আছে আরেকটি শিবের মন্দির। এই মন্দিরটাও অনেকটা ওই চাইনিজ প্যাগোডার মতোই তৈরি, টিনের চাল, ছোট্ট একটু ঘর। মূল মন্দিরের যা বয়সকাল, তার সাথে এই মন্দিরগুলো হয়তো একই সময় তৈরি নয়, এগুলো হয়তো পরবর্তীতে তৈরি হয়েছে। এই মন্দিরটার ভেতরেও কূপের মতন আকৃতির, আর তার ভেতরে মহাদেবের মূর্তি আছে। মূল মন্দিরের পাশে যেমন ছিল শিবলিঙ্গ, এখানে তা নয়, এখানে মহাদেবের মূর্তি আছে। এক পাশ দিয়ে সিঁড়ি আছে নিচে নামার জন্য। গর্ভগৃহের নিচে পুরোহিত মশাই প্রতিদিন গিয়ে সেখানে পুজো করে আসেন, তবে সাধারণ মানুষ ওখানে নিচে নামতে পারে না, ওপর থেকে প্রদীপ অর্পণ করতে পারে এখানে। নিম্ন অসমের কোকরাঝাড় জেলার পর্বতছড়া মহকুমার বকরিবাড়ির এই মহামায়া ধামের সমস্ত চত্বরটা জুড়ে যেমন প্রাচীনত্বের ছাপ, তেমনি আধ্যাত্মিকতার ছাপ। সমস্ত মন্দিরটা ঘুরে মন শান্ত হয়ে যায়। এখানে যুক্তিতর্ক কাজ করে না, মনে শুধু থাকে শান্তি, বিশ্বাস, মায়ের প্রতি শ্রদ্ধা। সৃষ্টি স্মৃতি প্রলয়ের মূলে যে আদিশক্তি মহামায়া, তার কাছে সমর্পণ। পুজো দিয়ে সমস্ত মন্দিরটা দর্শন করে আমরা চলে এলাম মন্দিরের পূর্ব প্রান্তে। এইখানে ভোগ ঘর। মন্দিরে ভোগ নিবেদন হওয়ার পর এখানে সমস্ত দর্শনার্থীদের প্রসাদ খাওয়ানো হয় বিনে পয়সায়। আমরাও বসে পড়লাম। চলে এলো সবজি দিয়ে গরম গরম খিচুড়ি, তার স্বাদ অমৃততুল্য।